গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়ো বাই ডিএস। আশা করি সবাই ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মাটির আর্দ্রতা অধ্যয়ন, অর্থাৎ স্টাডি অফ ময়েশ্চার কন্টেন্ট অফ সয়েল ফ্রম টু ডিফারেন্ট সাইট, মানে দুটো ভিন্ন স্থানে মাটির আর্দ্রতা অধ্যয়ন করতে হবে। এখন মাটির আর্দ্রতা এইটাকে অধ্যয়ন করব কেন আমরা? তার কারণটা হচ্ছে, তোমরা জানো যে যখন আমরা আমাদের ফার্মার্সরা চাষ করে, যে মাটিতে যে চাষ করে তার যে জল ধারণ ক্ষমতা বা জল কতটা আছে এটা জানাটা কতটা ইম্পর্টেন্ট। কেননা সেই অনুযায়ী মাটির আর্দ্রতা যদি বেশি থাকে সেই অনুযায়ী তারা কম জল দেবে, আর যদি মাটির আর্দ্রতা বেশি থাকে তাহলে সেই অনুযায়ী কম জল দিতে হবে। তার কারণটা হচ্ছে, মাটিতে যদি বেশি জল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যে প্ল্যান্টসগুলো লাগাবে তাদের রুট গ্রোথ, ঠিক আছে, তারপরে রুট যে সেখান থেকে নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করবে, এই জিনিসগুলো হ্যাম্পার করবে। যদি বেশি জল দিয়ে দেয় তাহলে মাটির যে বিভিন্ন পার্টিকেলসগুলো বা কণিকাগুলো আছে সেগুলো এত কম্প্যাক্ট হয়ে যাবে যে সেখান দিয়ে রুট গ্রোথ করতে পারবে না, রুট পচেও যেতে পারে। আবার যদি কম জল দেওয়া হয় তুলনামূলকভাবে মাটিতে, তাহলে সয়েল ক্র্যাক করে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত কারণের জন্য ফার্মার্সদের ক্ষেত্রে এটা জানা খুব জরুরি যে মাটিতে ময়েশ্চার কন্টেন্ট কতটা রয়েছে। ওকে, তো এইটাকে প্র্যাকটিক্যালি পরীক্ষা করার জন্য আমাদের কতগুলো জিনিস নিতে হবে। কি কি নিয়েছি আমি দেখো। প্রথমে দুটো ডিফারেন্ট সাইটের আমি মাটি নিয়েছি। কোন কোন সাইট থেকে মাটিটা কালেক্ট করেছি? একটু ভেজা মাটি, কেননা এটাতে তো হিউমিডিটি আছে, একটু ভিজে মাটি তোমরা নেবে। সেটা হচ্ছে সয়েল ফ্রম রোড সাইড, অর্থাৎ রাস্তার ধারের মাটি। আর একটা হচ্ছে সয়েল ফ্রম এগ্রিকালচারাল ফিল্ড, অর্থাৎ আমাদের যে শস্যক্ষেত্র সেইখানকার মাটি। একটু ভিজে মাটি প্রথমেই বলছি, তাতে সুবিধে হবে এটা করতে। আর নিয়েছি দুটো বোল, স্পিরিট ল্যাম্প, ওয়িং মেশিন, স্প্যাচুলা, আর এর জন্যে একটা চার্ট করতে হবে, তাতে রেকর্ড করতে হবে। সেই চার্টটা আমি বানিয়ে নিয়েছি। মাটির আর্দ্রতা অধ্যয়নের জন্য এরকম একটা চার্ট আমি করে নিয়েছি। ওকে, সেই চার্টের কাজ পরে আসছে। আপাতত যেটা করতে হবে সেটা হচ্ছে, ওয়িং মেশিনে আমাকে এই বোল দুটোর ওয়েট করে নিতে হবে এবং তাতে ইকুয়াল অ্যামাউন্ট অফ সয়েল, মানে দুটো যে ডিফারেন্ট সয়েল আছে সেটা ইকুয়াল অ্যামাউন্টে নিতে হবে। ইকুয়াল অ্যামাউন্টে কেন নেবো? নাহলে কিন্তু যখন আমি যদি কম বেশি নিই তাহলে হিউমিডিটি কন্টেন্ট কত হচ্ছে সেই ডিফারেন্সটা, রিলেটিভ ডিফারেন্সটা কিন্তু ঠিকমতো আসবে না। কারণ এখানে তো মেজারমেন্টের ব্যাপার আছে, এখানে একটু বেশি কম হয়ে গেলে কিন্তু রেজাল্ট ভ্যারি করে যাবে। ওকে, দুটো ঠিকমতো আসবে না। তো প্রথমে আমাকে করতে হবে সেটা হলো এই যে পোর্সেলিনের যে বাটিগুলো আছে তার ওয়েটটাকে আমাকে নিতে হবে। তো চলো এগুলো নিয়ে নিই। তো প্রথমে আমি একটা বাটিকে ওয়েট করে নিচ্ছি। এই বাটিটার ওয়েট হয়েছে 50.59। ওকে, এবার এর মধ্যে আমি রোড সাইড সয়েল যেটা আছে সেটা 30 গ্রাম মতো নিয়ে নেবো। তাহলে কত দাঁড়াবে? 50 আর 30 80.59। তো এর মধ্যে আমি 30 গ্রাম, কারণ আমার ওখানে খালি বাটিটার ওজন ছিল 50.59, আমি 30 গ্রাম আমি মাটি নিয়েছি। এটা হচ্ছে রোড সাইড সয়েল। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার আর একটা বাটি আমি এখানে বসালাম। প্রথমে একে অফ করতে হবে, নাহলে ওটা গন্ডগোল করবে। আবার এটাকে জ্বালাচ্ছি, জ্বালিয়ে এই বাটিটা বসালাম। এই বাটিটার ওয়েট দাঁড়াচ্ছে 45.85। তাহলে এর সঙ্গে আমাকে নিতে হবে এগ্রিকালচারাল ফিল্ডের ভিজে মাটি 30 গ্রাম। এবার শস্যক্ষেত্রের মাটি যেটা নিয়েছি সেটা নিয়েছি দেখো 75.85, ওই 86, একটুখানি এদিক ওদিক ভ্যারি করে, ওটাকে এমনি একটুখানি ভ্যারি করে।
ঠিক আছে। তো মোটামুটি 30 গ্রাম মতো মাটি আমি ইকুয়াল নিলাম। তার কারণটা হচ্ছে ইকুয়াল যদি মাটি না নিই, এখানে যেহেতু তোমাদের যদি অন্য কোনো বাটিতে করো এবং সেই বাটি দুটোর ওয়েট যদি এক হয়, তাহলে এই ফিগারটা ভ্যারি করবে না, কারণ দুটোতেই একই অ্যামাউন্টে মাটি নিচ্ছ। কিন্তু আমার ক্ষেত্রে ফিগারটা একটু ভ্যারি করছে, কারণ দুটো বাটির ওয়েট একটু আলাদা। কিন্তু মাটির কোয়ান্টিটিটা, ওয়েটটা কিন্তু এক হতে হবে, নাহলে এর যখন আমি ক্যালকুলেট করব তখন দুটো মাটির ওয়েট দুটো ডিফারেন্ট হয়ে গেলে তাহলে ঠিকমতো ক্যালকুলেট করা যাবে না। ওকে, এবার এটাকে কি করতে হবে, এইটাকে আমাকে গরম করতে হবে। গরম করে এর পুরো মাটিটাকে শুকনো করে ফেলতে হবে। ওকে, যাতে এর মধ্যে কোনো ওয়াটার কন্টেন্ট না থাকে। তাই এবার আমরা হিট করব, চলো। এবার দেখো, এই মাটিটাকে গরম করবার সময়তে আমাকে খানি মাঝে মাঝে এরকম করে নাড়তে হবে, কেননা না হলে এইটা কিন্তু ঠিকমতো শুকনো হবে না। তো এইটাকে আমাকে কন্টিনিউয়াসলি এরকম করে একটু নেড়ে যেতে হবে যতক্ষণ না পুরো মাটিটা আমার শুকনো হচ্ছে। আর এইটা আমি ধরবার জন্য ইউজ করেছি, নাহলে তো গরম হয়ে যাবে বাটিটা। তো পুরো মাটিটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আমাকে এইভাবে নেড়ে যেতে হবে। তো আমি নাড়ছি আর অতক্ষণ তো ভিডিওটাকে ওইভাবে চালু রাখা যাবে না, তো আমি এরমভাবে নাড়তে থাকছি যতক্ষণ না মাটিটা পুরোপুরি শুকনো হচ্ছে। ওকে, দেখো যে রোড সাইডের যে মাটিটা নিয়েছিলাম সেটা অলমোস্ট শুকনো হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাকে আমি খানিকক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেবো, কারণ একদম গরম তো এইভাবে ওয়েট করা যাবে না। একটু ঠান্ডা করার জন্য আমি এটাকে রেখে দিচ্ছি। এবার আমি এগ্রিকালচারাল ফিল্ডের ভিজে মাটিটাকে নিয়েছি এবং এইটাকে এরকমভাবে একইভাবে নাড়বো, এটাকেও শুকনো করতে হবে। হ্যাঁ, পুরো শুকনো হয়ে যাবে, তারপরে হতে সময় লাগবে, ভিজে থাকে তো। এবার দেখো, ওই যে শস্য ক্ষেত্রের যে মাটিটা, মানে এগ্রিকালচারাল ফিল্ডের যে মাটিটা ছিল, সেটাও শুকনো হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি দুটো বোলকে ওয়েট করবো, চলো ওয়েটটা দেখে নিই। এবারে আমি রাস্তার ধারের মাটিটাকে এখানে ওয়েট করছি। কত এসছে? 78.94। ওকে, এটা রাখলাম, জিরো এসছে। এবার আমি এগ্রিকালচারাল সয়েলটা ওয়েট করছি 69.38। ওকে, তাহলে আমাদের ওয়েট হয়ে গেল। এবার দেখো, এবার এই ফিগারগুলো আমি পেয়ে গেছি। আমি একটু সময় তো আমি ক্যালকুলেটটা করে নিই, তারপরে ক্যালকুলেশনটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো, ক্যালকুলেশনটা করে নিয়েছি। ক্যালকুলেশনটা করে নিয়ে আলটিমেটলি যেটা দাঁড়ালো, পার্সেন্টেজ অফ ময়েশ্চার ইন 100 গ্রাম সয়েল, সেখানে রাস্তার ধারের মাটির ময়েশ্চার কন্টেন্ট দাঁড়িয়েছে 5.82। ধুলো বালি কাঁকড় বেশি থাকে, অতএব ময়েশ্চার কন্টেন্ট অত বেশি হবে না। ওয়ারাস শস্য ক্ষেত্রের মাটি, সেইটার ময়েশ্চার কন্টেন্ট দেখো 27.41। এইখানে সমস্ত ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলা দিয়ে তোমরা করলেই তোমাদের পুরো ক্যালকুলেশনটা এখানে পেয়ে যাবে। তো শস্য ক্ষেত্রের মাটির ময়েশ্চার কন্টেন্ট কিন্তু 27.41 এবং রাস্তার ধারের থেকে অনেকটাই বেশি। ঠিক আছে, তাহলে তোমরা দেখলে যে শস্য ক্ষেত্রের যে মাটিটা আছে তার ময়েশ্চার কন্টেন্ট কিন্তু অনেক বেশি, যেই জন্যে ওখানে কিন্তু পরিমিত জল দেয়। ফার্মার্সরা যখন চাষ করে ওরা বুঝে পরিমিত জল দেয়, কখনো বেশি কখনো কম। এবার রাস্তার ধারের মাটি তো আমরা সেইভাবে আর মানে প্রত্যেকদিন জল দেওয়া বা এরকম কিছু করি না। তো ওখানে বালি কাঁকড় এই সমস্ত ভাগগুলো বেশি থাকার জন্য ওর ময়েশ্চার কন্টেন্টও অনেক কম হয়। তো যে কারণে এর সঙ্গে একটা রিলেটেড তোমাদের কোশ্চেন আছে যে কি ধরনের গাছ পাওয়া যায়। তো রাস্তার ধারে দেখবে জেনারেলি যে জংলা গাছ, যেগুলো এমনি বেড়ে ওঠে, তাদের পরিচর্যার দরকার হয় না, বিভিন্ন কাঁটা জাতীয় ঝোপঝাড় এই সমস্ত বা বিভিন্ন ঘাস এইরকম টাইপের গাছ হয়। এবার যে শস্য ক্ষেত্রে সেখানে সঠিকভাবে মাটির পরিচর্যা করা হয় বলে ডিফারেন্ট শস্য ক্ষেত্রের মাটি এবং ডিফারেন্ট হতে পারে। সেটা ডিপেন্ড করছে কি ধরনের চাষ করছে তারা, সেরকম। মানে যেমন তোমার ধরো যদি পটেটো বা তরমুজ, ওয়াটারমেলন এই সমস্ত যদি চাষ হয়, সেইখানে শস্য ক্ষেত্রের মাটিটা একটু মানে ঝুড়ো ঝুড়ো হবে, আর একটু তার ওয়াটার কন্টেন্টটা কম থাকবে। এবার ধানের জমি যদি হয় সেখানে ওয়াটার কন্টেন্ট আরো বেশি হবে। তো সেই অনুযায়ী
বিভিন্ন ধরনের ভেজিটেবলস অ্যান্ড ক্রপস শস্যক্ষেত্রে চাষ করা হয়। তোমাদের মানে যেটা মনে হবে সেরকম কিছু মানে ভেজিটেবলস অ্যান্ড ক্রপসের তোমরা শস্যক্ষেত্রে নাম দিয়ে দিতে পারো। আর রাস্তার ধারে কী ধরনের গাছ হয়? বিভিন্ন কাঁটা জাতীয় কাঁটা ঝোপঝাড়, কাঁটা গাছ এরকম, বা তোমার ঘাস, জংলা গাছ কিছু, এরকম কিছু নাম তোমরা সেখানে দিয়ে দিতে পারো। ওকে, তো এইটা আজকে তাহলে আমি দেখালাম মাটির আর্দ্রতা উদ্যায়ন বা স্টাডি অফ ময়েশ্চার কন্টেন্ট অফ সয়েল ফ্রম টু ডিফারেন্ট সাইটস। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এবং এটার ক্যালকুলেশনটা কি করে হলো সেটাও তোমরা ধরতে পেরেছো। ওকে, তো এটা তোমাদের কিন্তু যখন তোমরা করবে তোমাদেরও এটা দেখে রাখলে তোমাদেরও সুবিধে হবে পুরো ব্যাপারটা করতে, যে কোন ক্ষেত্রে তোমরা কিভাবে কাজটা করবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি এই সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে করতে পারো। যদি অবশ্য এটা একটু বলে রাখি, এটা হচ্ছে পার্ট 2, কেননা পার্ট 1-এ আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে মাটির যে টেক্সচার, ওকে, টেক্সচার অ্যান্ড পিএইচ, সেইটা মাটির গঠন এবং পিএইচ। তো নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটাও দেওয়া থাকবে। তোমরা যারা ওইটা দেখোনি তারা ওখান থেকে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তারা ওইটাও দেখে নিতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর লাইক বাটনটা একটু প্রেস করে দিও, তাতে আমি একটু মোটিভেটেড হই। আর আর কিছুই বলার নেই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই থাক, রাখি। গুড নাইট।